মির্জা সানমুগ্ধ ৪২-এর দ্বিতীয় খণ্ডাংশ। জান্নাতুল ফেরদৌস মিথিলা। আমি চরিত্রহীন হলে তুই এখনো আমার কাছে পবিত্র রইলি কি করে বান্তির মেয়ে? হিংস্র পশুরাও তো শিকারী দেখলে স্থান কাল বিবেচনা করে না। মুহূর্তে স্থবির হলো সপ্তদর্শী নরবরে অক্ষিপুট। হৃদয় আঙিনায় ঝঙ্কার তুলল এক অজানা প্রলয়ঙ্কারী ঝড়। সর্বাঙ্গ বোধহয় ডুব দিল অবর্ণনীয় অসারতায়। মস্তিষ্কে তখনও চলমান রূঢ়মানবের ভরাট কণ্ঠনিঃসৃত বাক্যটি। যুবকের তখন কি হলো কে জানে। সে নীরবে বাড়াচ্ছে দূরত্ব। পায়ের গতি বড্ড ক্ষীণতার। বাদামি চোখজোড়া অটল। আশ্চর্য, রূঢ়মানবের চোখ দুটো আজ রাগ নেই, সেথায় ভর করেছে এক রাস নীরব হাহাকার। তারা যেন আজ কথা বলতে চাইছে এক অদ্ভুত অভিনব কায়দায়। নিজেদের ব্যক্ত করতে চাইছে নতমুখী সপ্তদর্শী থোড়াই খেয়াল করল তা। সে তো মহাব্যস্ত যুবকের অটল বাক্য খণ্ডন করতে। তার কম্পিত কায়া, কুণ্ঠিত নত মুখ, তীর করে কাঁপতে থাকা নিখুঁত রেখার অধর যুগলের পানে বরাবরের দৃষ্টি বুলাচ্ছে হৃদয় মাফিয়া বেস্ট। ঠোঁটের কোণে আকস্মিক ঝলমলে এক টুকরো নিষ্প্রাণ হাসি। সে হাসি ক্ষীণতায় লেপটেছে রূঢ়মানবের তামাকে পোড়া বাদামি ঠোঁট যুগলে। তার হৃদয় কঠোর আটকে থাকা ব্যথারা আজ মাথাচাড়া দিয়েছে। কণ্ঠে বহু চেষ্টা চালিয়েও রাগ ঢালতে ব্যর্থ রূঢ়মানব। বিচক্ষণ মস্তিষ্কে কেবল পাচ্ছে চরিত্রহীন শব্দটা। অবশেষে অব্যক্ত হাহাকারে মর্ত থেকে যুবক আলগোছে নজর সরালো অন্যত্র। শুকনো ফাঁকা ঝোঁক গিলে আওড়ালো কথার জোরে যেমন ক্লান্ত করা যায়, ঠিক তেমনই কথার জোরে শান্ত করা যায় চাশমিশ। বলা তো যায় না কোন কথা আবার হৃদয়ে গিয়ে লাগে। ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটল মাহির। মুখটা তৎক্ষণাৎ ঘুরে গেল অন্যত্র। ছলছলে চোখজোড়া মেঝেতে ঠেকিয়ে মেয়েটা কেমন তাচ্ছিল্যের সুরে বলে বসলো, বিস্তুদের আবার হৃদয় আছে নাকি? তারা তো নির্দয় হৃদয়ে ব্যথার দোল লাগে না মিস্টার বিস্ট। রুষ্ঠ মানব বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা ফের আর একবার মুচড়ে উঠল। সে ব্যথা আর সইবার নয়। যুবক তক্ষুনি ধারালো দাঁতের রুষ্ঠ চিপায় পিষ্ট করল নির্মাংস ঠোঁটকানা। অজান নীরব চঞ্চনায় কণ্ঠরোধ হয়েছে তার। গলার কাছটায় বোধ হয় কাঁটাতারের বেরি বসিয়েছে কেউ। সামান্য ঢোক গিলতেও বেগ পোহাতে হচ্ছে রূঢ়মানবের। সে কেমন হুট করেই তাচ্ছিল্যের হাসি টানল ঠোঁটের কোণে। আগের চেয়ে দ্বিগুণ গমগমে গলায় শুধালো, আসলেই ব্যথা হয় না তাই না? সপ্তদশী অনড় নিজ বাক্যে। মুখাবে একরাশ গম্ভীর্যের ছাপ ফুটিয়ে প্রত্যুত্তরে বলে উঠল, আপনাকে দেখে তাই মনে হয়। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। রুষ্ঠতার চাপায় দাঁতের সনে অধর পিষে হাসল নিঃশব্দে। পরক্ষণে দৃষ্টি তীক্ষ্ণ করে ভরাট কণ্ঠে শুধালো, আমি তো বেস্ট, বাট ইউ আর আ বিউটি রাইট? তোর ওই নির্মল মুখে এসব কথা মানায় না মান্দির মেয়ে, মানায় না। তক্ষণে ললাটে সন্তুষ্টি ভাঁজ পড়ল মাহির। ঘাড় ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো সুদর্শনের পানে। কপাল কুচকে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে উঠল, কি খেয়ে এসেছেন? হৃৎপিণ্ড। যুবকের এহেন উদ্ভট উত্তরে ভরকায় মাহি। বিস্ময়ে গোল হলো মায়াবিনীর হরিণী চোখ দুটো। বিস্ময় বহে ওষ্ঠপুটের সামান্য ফারাক বাড়তেই নির্দয় মানব কেমন রং পাল্টেছে নিজের। মুখাবেশ শেষাত্মক ভাবভঙ্গিমা ফুটিয়ে দাঁতের রুষ্ট চিপায় পিষ্ট করল নির্মাংসের ঠোঁট। অতঃপর আচানক চোখ টিপে শ্লেষাত্মক কণ্ঠে আওড়ালো, এই বান্দির মেয়ে, তাড়াতাড়ি চশমা পর। ভুলে যাস না তোর ধর্মে মানুষ মারা হারাম। হতভম্বতায় ফের ডুব দিল মাহি। যুবকের কথাগুলো আজ বড্ড রহস্যময় ঠেকছে তার নিকট। চিন্তিত হচ্ছে মস্তিষ্ক। এরই মধ্যে সুদর্শন পা ঘোরালো উল্টো পথে। উন্মুক্ত চওড়া পিঠখানা মাংসপেশি বড্ড নাড়াচ্ছে সে। হাঁটতে হাঁটতে গমগমে গলায় বলে ওঠে, বই এনেছি বান্দির মেয়ে, মন চাইলে পড়িস, বাট খবরদার বই পড়তে গিয়ে আবার আমাকে ইগনোর করিস না যেন। সহসা তেলে বেগুনে জ্বলে উঠল সপ্তদর্শী। মুখখানায় এক অদৃশ্য আগুন লেপটে চিরবিরিয়ে বলে ওঠে, যখন ইচ্ছে হবে ঘর ভর্তি বইয়ে আগুন ধরিয়ে দিবেন, আবার যখন মন চাইবে বই নিয়ে আসবেন। মানুষের রক্তের বিনিময়ে এত টাকা হয়েছে আপনার? থমকায় মুগ্ধের ব্যস্ত পদযুগল। ঘাটার সামান্য কাজ করতেই সুদর্শনের তীক্ষ্ণ খাদযুক্ত চোয়ালখানা এসে ঠেকল চওড়া কাঁধের সঙ্গে। ঠোঁটের কোণে ফুটল বাঁকা হাসির টান।
কণ্ঠে এক রাশ আকাশসম দাম্ভিকতা ফুটিয়ে প্রত্যুত্তর করল। আবার জিগায়। নাকের পাটা ফুলালো মাহির। গাল দুটো ঘষে গেল এক মুঠো লালিমা। কপালে ফুটল তিতি বিরক্তির ছাপ। মেয়েটা কেমন শঙ্কিত কণ্ঠে রুয়ে শুয়ে আওড়ালো। সময় বড় বিচারক, নীরবে রাখে হিসাব। আজ যে হাসে অন্যের ক্ষয়ে, কাল তারই নামে জবাব। আজ আপনার জয়ের পালা, কাল হবে অন্য কারো। সময়ের রুষ্ট চাকার নিচে দেখবেন আপনার অহংকারও পতন হলো। আমি খুব করে সেই দিনটার জন্য অপেক্ষায় আছি মিস্টার বিস্ট, যেদিন আপনার মতো নির্দয় বিস্টের পরিণতি বড্ড কঠোর হবে। তার ছেলের হাসি টানল মুগ্ধ। বাহাতের তর্জনী উঁচিয়ে আলগোচে কপাল কুচকালো খানিক। মুখায়বে আগের ন্যায় তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে ভরাট কণ্ঠে শোধায়, দেখিস আবার, আমার পতনের ঝড়ে তোর চোখ মুখ যেন অস্থির না হয়ে যায়। সপ্তদশী মুখ ঝামটি দিয়ে বসলো তৎক্ষণাৎ। কপালের চামড়া গুটিয়েছে তার, দুহাত ভাঁজ হয়েছে বুকের কাছে। পরক্ষণে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, হিংস্রদের জন্য কান্না আসে না মিস্টার বিস্ট। মুগ্ধ হসল এবারেও। সে এক নির্লিপ্ত হাসি, দুহাত পকেটে ঢুকালো। পাহাড় সম উচ্চতার দাম্ভিক মাথাটা উঁচু হলো ফের। দৃষ্টি পৌঁছালো কক্ষের দুয়ার পানে। যুবক গতি টানল পায়ের। গমগমে গলায় স্রেফ বলে গেল, দেখা যাবে। শুনল মাহি। প্রতি উত্তরে মৌন রইল মানবী। যুবক ক্রমশ আড়াল হচ্ছে দৃষ্টি সীমানা হতে। মাহি তখনও দাঁড়িয়ে আছে ঠায়, দৃষ্টি আটকে আছে দুয়ারের পানে। হুট করেই তার পদযুগল কেমন ভার হয়ে গেল মনে হচ্ছে। নড়বড়ে হলো হাঁটুর হাড়। বেচারি কেমন ধপ করে বসে পড়ল মেঝেতে। দুহাত খামচে ধরল পরনের শার্টখানা। তার ঝলঝলে চোখ জোড়ায় দৃষ্টি ঝাপসা হচ্ছে ক্রমশ। কঠোর হতে আচানক হাতের উল্টো পিঠে ঝরে পড়ল এক ফোঁটা বাড়িকণা। মেয়েটা কেমন কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড়িয়ে ওড়ালো, যেখানে আপনাকে বিমুগ্ধ হবার কথা ছিল শঙ্কা, যেখানে আপনাকে বিমুগ্ধ হবার কোনোরূপ শঙ্কা নেই, অবশিষ্ট নেই, সেখানে আপনার ধ্বংসের চোখ ভিজানোর কোনো মানে নেই বিস্ট। আপনি সেই মির্জাশান মুগ্ধ নন যার প্রতি প্রথম দর্শনে আমার সপ্তদশী হৃদয়খানা বিমুগ্ধ হয়েছিল। আপনি সেই মির্জাশান নন যে কিনা কলেজ মাঠে সবার সামনে আমাকে কাঁধে তুলে নিয়েছিলেন শুধুমাত্র আমি সকালে খাইনি বলে। আপনি সেই মুগ্ধ নন যে রাতের পর রাত ফোন কানে নিয়ে আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের গতি শোনাচ্ছেন। আপনি সত্যি সে মির্জাশান মুগ্ধ নন বিস্ট, যে আহির সম্মুখে বলেছিল কোটি কোটি মাহিরার মাঝেও সে তার চাশমিরকে এক দেখায় চিনে ফেলতে পারবে। আপনি সত্যিই সে মুগ্ধ নন বিস্ট। আপনি হচ্ছেন আধির রায়, যেই লোক কেবল প্রতিশোধে বাঁচে। আপনার আসল পরিচয় আপনি নির্দয় মাফিয়া শ্যাডো মনস্টার, যার হাতে লেপ্টে আছে অগণিত নিরাপদ মানুষের নিরীহ লৌহ, যার হিংস্র প্রতিশোধের রোশানলে পুড়েছি আমি, আমার সপ্তদশী হৃদয়, যার হিংস্রতায় পিষ্ট হচ্ছে আমার কোমলতা। এত কিছুর পরেও আপনার প্রতি মুগ্ধ হতে গেলে আমি হয়তো বিবেকহীন বিবেচিত হব বিস্ট, হয়তো দোষী হব নিজ বিবেকের কাঠগড়ায়। সদ্য বৃষ্টিতে নিজেদের রাঙিয়ে শুদ্ধতায় মোড়ানো সবুজ ঘাসগুলো একজোড়া বুট জুতার শক্ত সোলের তলায় পিষ্ট হচ্ছে রুষ্টতার সনে। থই থই করছে পানির ছিটা। কেউ কেউ নিজেদের ছড়াচ্ছে রুলো মানবের রুক্ষ পদযুগলে। মানব থামছে না। হেলিকপ্টারের দিকে অগ্রসর হচ্ছে তার ব্যস্ত কদম। মুখটা বড্ড গম্ভীর, কপালের চামড়া ঘোচানো, ঠোঁটের ফাঁকে পালাক্রমে জ্বলছে মোটা মোটা সিগার। প্রায় মিনিট 10 পথ পেরিয়ে অবশেষে হেলিকপ্টারে এসে পা রাখলেন রুরমানব। সম্মুখের উন্মুক্ত গায়েই উঠে পড়লেন হেলিকপ্টারে। বড় সিটখানায় নিজের পাহাড় সম দেহটা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে আয়েশি সঙ্গে বসল মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারখানা লম্বা লম্বা টান বসিয়ে হুকুম ছুড়ল কটমট কণ্ঠে, টেক অফ। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার
শান্ত কিবা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে হৃদয়ে। চোখ দুটো বুজে তালিম নিচ্ছে সপ্তদর্শী। পা দুটো আসন পেতে বসে আছে নরম গদিতে। সপ্তদশীর কোমল কোলে স্থান পেয়েছে বীণা। আলতার রঙা আঙুলগুলোর মৃদু পরশে বীণার তারে জাগছে কম্পন। তালিম নেওয়া আবদ্ধ কক্ষের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে বীণার সুমধুর সুর। সপ্তদশীর শেখি গলা যেন ভোরের কোকিল নিজ সর্বদক্ষতায় সুরেলা কণ্ঠে গাইছে গান। সপ্তদশীর তালিমে মত্ত। এর মধ্যে বিশালাকার কক্ষে পা রাখল আরেক অষ্টাদশী। নাম তার অঞ্জলি। গায়ে আটপোড়া শাস্তার, লম্বা চুলগুলো বেনুনি গেঁথে দু কাঁধে পড়ে আছে। অঞ্জলি নীরবে এগোলো, নিঃশব্দে এগিয়ে এসে পা গুটিয়ে বসল তামিলরত সপ্তদশীর সম্মুখে। ভীষণ মুগ্ধতায় গালে হাত ঠেকিয়ে কিয়ৎক্ষণ এক মনে শুনল সপ্তদশীর গান। পরক্ষণে মুচকি হেসে কেমন ঠেস মেরে বলে বসল, এভাবে সুরেলা কণ্ঠে রবি ঠাকুরের গান না গিয়ে একেবারে অধীর দার নাম ধরে ডাকলেই তো পারিস। সই চট করে সপ্তদশী বন্ধ চোখ দুটো পর্দা সরালো নিজেদের। বীণার তারের সঙ্গে খেলতে থাকা দক্ষ আঙুলগুলো থমকে গেল মুহূর্তেই। এক মাত্র সইয়ের অমন কথায় রায়জমিদার পুত্রীর চকচকে সোনার রঙে আবরণী ফর্সা মুখখানায় সহসা লেপটে গেল এক পলসা লালিমা। মেয়েটা বোধহয় লজ্জা পেল খানিক। তক্ষুনি কোলের ওপর থেকে বীণাটা সস্নেহে সরিয়ে রেখে কপট রাগ নিয়ে বলল, ধ্যাত কি যে বলিস না। এহেন কথায় যার পরনে নেই হাসতে হাসতে গড়াগড়ি খাবার উপক্রম হলো অঞ্চলের। তার এমন দিনখোলা হাসি দেখে না চাইতেও ফিক করে হেসে ওঠে নিরুপমা। হাসতে হাসতে নিজের উঁচু গতি হতে নেমে এসে বসল সইয়ের পাশে। মুখ ভর্তি হাসিটায় সামান্য রুক্ষ টেনে ধীরে ধীরে বলল, কখন এলি? ধীরে সুস্থে হাসি থামায় অঞ্জলি। হাসতে হাসতে বেচারির চোখ দুটো টলমলে, পরনের ওড়নার একাংশ সিক্ত। চোখ দুটো আলগোছে মুছে নিয়ে প্রত্যুত্তরে বলল, যখন তুই অধীর দায়ের স্মৃতিতে বিমুগ্ধ ছিলি তখন। ফের লজ্জায় পড়ল নীরু। ফর্সা মুখশ্রীতে তার লেপটে গেল লজ্জালো ভাব। তা দেখে দৃষ্টি সরু হলো অঞ্জলির। মেয়েটা কেমন দুষ্টুমির ছলে তক্ষুনি আলতো হাতে আঙুল ছোয়ালো লজ্জালো সপ্তদশীর টোল পড়া থুতনিতে। নতমুখী নীরুর মুখখানা সামান্য উঁচিয়ে দুষ্টু কণ্ঠে মিনমিনিয়ে বলল, সামান্য নাম শুনতে এত লজ্জা আমার সইয়ের? তাহলে সে যখন আসবে তোকে নিজের করে আদর সোহাগ করবে, তখন কি করবি সই? লজ্জায় কান দুটো ঝাঁঝা করে উঠল নীরুর। মেয়েটা তক্ষুনি দুহাতে ঠেলে সরল অঞ্জলির হাতখানা। মুখায়বে মেকি ভাব নিয়ে বলল, ধুর, তোর মুখে কিচ্ছু আটকায় না। খিরখিরিয়ে হাসছে অঞ্জলি। হাসার এক ফাঁকে আনমনেই বলে বসে, না আটকায় না। তাছাড়া আটকে রেখে কিলাম? যেখানে অধীরদার শুধুমাত্র তোরই, সেখানে রাগ ঢাক রেখে কথা বলার কি আছে? দিন শেষে জোর করে হলেও সে শুধু তোরই থাকবে সই। মুহূর্তেই মুখায়বের রং পাল্টে গেল নীরুর। চারপাশে ছেয়ে গেল গম্ভীর্যের ছাপ। মেয়েটা কেমন কপাল কুঁচকে অঞ্জলির বলা কথাটা নাকচ করে দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, না অঞ্জলি, তুই ভুল বললি। পৃথিবীর আর যাই হোক জোর করে কাউকে আটকে রাখা যায় না, আর না কাউকে জোর করে ভালোবাসা যায়। নেহাত আমি আপেক্ষাই তো। তবে আমার এতগুলো বছরের অপেক্ষায় যদি বিন্দু মাত্র খাত থাকে তাহলে অধীরদা যে আমার হবে না তা আমি জানি। শেষটুকু বলতে গিয়ে কণ্ঠ কাঁপছে নীরুর। অপেক্ষায়িত চোখ দুটো করছে ছলছল। সে চোখের ভাষা আর কেউ না বুঝলেও বুঝেছে সুদীপাড়ায়, যিনি আপাতত গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছেন কক্ষের দুয়ার পানে। মেয়ের অমন করুণ সুরের বাক্য কোণগহরে পৌঁছানো মাত্রই বুক মুচড়ে ওঠে তার। মুখায়বে রয়েছে শক্ত ধরে রাখা পর্দার অংশটুকু হাতের রুষ্ঠ মুঠোয় দলাই মলাই করতে করতে জমিদার গিন্নি কেমন দাঁত কিরমির করে আওড়ালো। ভালোবাসার জোর না খাটালেও অধীরের ওপর তোর জোর খাটবেই মা। তোর এত বছরের প্রতীক্ষা বিফলে যাবে না কিছুতেই। মনে রাখিস তোর বাবা হিমাংশু রায় এখনও বেঁচে আছে। পৃথিবী উল্টে গেলেও তার বদৌলতে দিন শেষে অধীর তোরই হবেই হবে। আসছে দুর্গাপুজোতে অধীরকে আসতেই হবে এখানে। আর তারপর তোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে নীরু। সদ্য শাওয়ার সেরে বেরিয়েছে মাহি। সিক্ত চুলগুলো আলতো করে ছুঁয়ে দিচ্ছে নরম তোয়ালের গা।
মানবীর পা দুটো গতি বড্ড ধীর, কচ্ছপের ন্যায় এগোচ্ছে ড্রেসিং টেবিলের পানে। উদাসীনতায় আধার ভার করেছে সপ্তদশীর সুশ্রী গৌরবর্ণা মুখখানায়, রানেই ঠোঁটের ডগায়। এরই মধ্যে কক্ষের দরজা দিয়ে হড়বড়িয়ে প্রবেশ করলো মিলা। মেয়েটা কেমন উদ্বিগ্ন। ব্যস্ত কদমে এগিয়ে এসে খপ করে চেপে ধরল উদাসীন সপ্তদশীর কবজি সন্ধি। এদিকে তার এহেন কাণ্ডে ভরকায় মাহি। নিজ ভাবনায় ডোর থেকে হুচ করে ছিটকে বেরোলো মেয়েটা। তক্ষুনি কুঞ্চিত দৃষ্টিতে তাকালো ঘাড় বাঁকিয়ে। সম্মুখে মিলাকে কেমন অস্থির কায়দায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক সন্দিগ্ন হলো মাহি। মুখাবরে জিভখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না মুখে আওড়াবে তার আগেই কবজি সন্ধির টান বসালো মিলা। স্থবির সপ্তদশীকে নিজের সাথে করে নিয়ে যেতে উদ্যত সে। ব্যগ্রকণ্ঠে বলল, চলো তাড়াতাড়ি, সে এসেছে। সহসা ভ্রু ঘোচালো মাহি। সন্ধিয়ান গলায় প্রশ্ন ছুড়ল, কে এসেছে? মিলা তৎক্ষণাৎ জবাব দেয়নি। উল্টো মাহির নরম কবজি সন্ধি আঁকড়ে ধরে তাকে নিয়ে এগোতে লাগলো করিডর দিয়ে। মিনিট 7 পেরোলো বোধহয়। মিলার পদযুগলে এসে থামলো তারই ছিমছাম কক্ষের বাইরে। কক্ষের ভেতরটা বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত। অদূরের দেওয়ালে ঝুলছে একখানা জানালা, তা দিয়ে বাইরে থেকে আলো আসছে টুকটাক। মাহি কেমন অবুদের ন্যায় তাকিয়ে আছে সেদিকে। পাশে দাঁড়িয়ে থাকা মিলা তখনও অস্থির, ঘাটটা এদিক ওদিক নাড়িয়ে সতর্ক হচ্ছে বারংবার। যে দেখলো আশেপাশে কেউ নেই, ঠিক তখনই মেয়েটাকে কেমন জোর করে মাহিকে ঠেলে দিল অন্ধকার কক্ষে। এহেন কাণ্ডে ফরকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে মিলার পানে তাকাতেই কুণগহরে ভেসে এলো ক্ষুদ্র পরিচিত এক ডাক, সানবার্ড। সহসা ঝঙ্কার দিয়ে ওঠে সপ্তদশী ক্ষুদ্র তনু। অস্থিরতায় খপ করে চেপে ধরে জামার একাংশ। ঘাড় বাঁকিয়ে পেছনের তাকাবার সাধ্য হচ্ছে না তার, অথচ আওয়াজ আসছে পেছন থেকে। মাহি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলছে। ভয়াতুর দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলার পানে তাক হতেই মিলা কেমন মৃদু হেসে বলে ওঠে, সে জানালার বাইরে দাঁড়িয়ে আছে মুনলাইট। তোমার জন্য বড্ড অস্থির বেচারা। তোমার পাগল প্রেমিকটাকে গিয়ে একটুখানি স্বস্তি দাও। যাও, গিয়ে কথা বলো। এডুইন যখন প্যালেসে নেই, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তুমি নিশ্চিন্তে কথা বলো তার সাথে। মস্তিষ্ক ফাঁকা হয়েছে সপ্তদশীর। ঘরে ঢুকছে না মিলার একটা বাক্য। তার বিভ্রমে ডুবে থাকা দৃষ্টিযুগলে সম্মুখে হুচ করে আধার ছেয়ে গেল। মিলা দুহাতে ফিরিয়ে দিয়েছে কক্ষের দুয়ার। মুহূর্তেই এক বিদঘুটে অন্ধকারে ফের নিমজ্জিত হলো সম্পূর্ণ কামরা। মাহি কাঁপছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এসে আবার শ্যামপুরুষের গম্ভীর কাতর কণ্ঠ, সানবার্ড, কাছে আসবে না? একটু কথা বলবে না আমার সাথে? আমি যে তৃষ্ণার্ত তোমার এক পলক দেখার জন্য, দয়া করে এই তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাও। ধীরে ধীরে কাঁপা কাঁপা দেহখানি ঘুরিয়ে দাঁড়ায় মাহি। কাঁপা দৃষ্টি আলগোছে নিক্ষেপ করে অদূরে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা হুটি পড়ুয়া শ্যাম পুরুষের পানে। মেয়েটা তক্ষুনি ঢোক গিলল সামান্য। ধীর কদমে রয়ে শুয়ে এগুলো সম্মুখে। জানালা হতে দুহাত দূরত্বে এসে পা থামিয়েছে মাহি। কাঁপা কাঁপা কণ্ঠে আহত করে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কিভাবে এলেন সিড? আপনি নাকি মরে গিয়েছেন, তাহলে এখন আমার সামনে এসে দাঁড়ালেন কিভাবে? শ্যামপুরুষ কি হাসল? আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকায় তার মুখ অভিব্যক্তি সঠিক ধরা পড়ল না সপ্তদশীর নিকট। সে কেমন নরম কণ্ঠে খানিক এগিয়ে এসে শুধালো, আমি সিড নই সানবার্ড, আমি মায়াঙ্ক, কমান্ডার মায়াঙ্ক, ডক্টর ইফতেখার এহসান রৌদ্রের ফ্রেন্ড। সহসা সর্বাঙ্গ কেঁপে উঠছে মাহির। ক্ষুদ্র পরিচিত মানবের নিজ মুখে নিজ চাচাতো ভাইয়ের নাম শুনে মেয়েটা কেমন আপ্লুত। তক্ষুনি স্থান কাল ভুলে এগিয়ে এসে দাঁড়ালো জানালার বড্ড নিকটে। হড়বড়িয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, রোদ ভাই? আপনি আমার রোদ ভাইকে চিনেন? ভাইয়া আপনাকে পাঠিয়েছে আমার কাছে, আমার পরিবারের আপনাকে পাঠিয়েছে। ওরা কেমন আছে? ওদের কোনো খোঁজ খবর আছে আপনার কাছে? ওরা কি আমায় মনে করে? আমার জন্য কাঁদে? আমার আম্মু, ওনার প্রেশারের কী অবস্থা? উনি এখন কেমন আছে? আর রোজু ভাই, অনিক ভাই কেমন আছে? ওনার না গুলি লেগেছিল, উনি এখন সুস্থ আছে তো? একটু বলুন না, সবাই কেমন আছে? সপ্তদর্শীর এহেন উৎকণ্ঠা দেখে বুক ভার হয়ে গেল মায়াঙ্কের। চোখ নামলো তীব্র ব্যথার ছায়া। মেয়েটাকে খানিক স্বস্তি দিতে সে কেমন কপটতার সঙ্গে বলে বসল, সবাই ভালো আছে। আমাকে পাঠিয়েছে তোমাকে উদ্ধার করতে। বলো, তুমি যাবে না ওদের কাছে? সহসা মাথা চাকায় মাহি। নীরবে সম্মতি জানালো যুবকের সহিত। মায়াঙ্ক হাসল বোধহয়। ঘাটটা সামান্য এদিক ওদিক বাঁকিয়ে সতর্ক হলো খানিক।
অতবার ফিসফিসিয়ে বলল, যদি আমার সাথে ফিরতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সানবার্ড। বলো, তুমি করবে তো? ভ্রুকুচকায় মাহি, কণ্ঠে সন্দিহান ভাব ঢেলে আওড়ালো, কি কাজ? যুবক স্থির রইল এক মুহূর্ত, পরক্ষণে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, অভিনয়। কার সাথে? আর কিসের অভিনয়? সপ্তদশীর এহেন সন্দিগ্ধ কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দেয়নি মায়াঙ্ক। বাক্যটুকু আওড়াতে গিয়ে জিভ ভার হচ্ছে তার, কণ্ঠরোধ হচ্ছে অজানা কারণে। তবুও যুবক দায়িত্ব কাঁধে নিয়ে পাথর রাখলো নিজ বুকে, খানিক চোখ গিলে আমতা আমতা করে বলল, মিথ্যে আবেগের অভিনয় রুচি কিংয়ের সাথে। তক্ষুনি মাথার উপর অদৃশ্য বাজ পড়ল মাহির, বিস্ময়ে চোখ ছুঁয়ে গেল ললাট। বিস্ময়াবিষ্ট দৃষ্টি তার নরভাবে চেয়ে আছে সম্মুখে। দূরত্ব বাড়ছে দু ঠোঁটের মাঝে। তার নরম তুলতুলে ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট বেরোলো, অভিনয়? ওপর নিচ মাথা নাড়ায় মায়াঙ্ক, তক্ষুনি দুহাত আলগোছে বাড়িয়ে দেয় জানালার সিকের ফাঁক গলিয়ে। মেয়েটার কবজি সন্ধি আঁকড়ে ধরতে গেলেই তক্ষুনি দুকদম ছিটকে দূরে সরে যায় মাহি। মুখাবে অগ্নিমূর্তি ভাব ধারণ করে সপ্তদশী কেমন হুঙ্কার ছুড়ে বলে ওঠে, খবরদার, পরপুরুষ হয়ে আমাকে ছোবেন না, আমি এসব বরদাস্ত করব না। মাহির এহেন হুঙ্কারে হতবিহ্বল মায়াঙ্ক, তার অক্ষিবোধ বোধহয় এক্ষুনি বেরিয়ে আসবে কোঠর ছেড়ে। হতভম্বতায় ডুবে থাকা কঞ্চ ফুরে অস্পষ্টে বেরিয়ে এলো, আমি পরপুরুষ সানবার্ড? আমি তো তোমার, শুধু তোমার। গত 6টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, আমার হৃদয়ের সম্রাজ্ঞী তুমি, আর তুমি কিনা বলছো আমি পরপুরুষ? ফোঁসফোঁস করছে মাহি। এই প্রথম সপ্তদশী এতটা লাগলো বোধহয়। চোখ দুটো ঝরাচ্ছে আগুন, সুশ্রী গৌরবানা মুখখানে লাল হয়েছে ইতোমধ্যে, রাগে মুষ্টিবদ্ধ হয়েছে হাত দুটো। যুবকের কথায় পিঠের সঠিক উত্তর না দিয়ে সে উল্টো ঝাঁজ নিয়ে বলল, আর ইউ সিরিয়াস কমান্ডার? অভিনয়? তাও আবার মিথ্যে আবেগ নিয়ে? অসম্ভব, আমি বেঁচে থাকতে এই কাজ কোনোদিনও করব না। শ্যামবরণ সুদর্শন মুখে অভিব্যক্তি যথেষ্ট গম্ভীর। সপ্তদশীর এহেন মুখের ওপর নাকচ করে দেওয়ায় বাক্যর বিরক্তি বড্ড বাড়ল তার। সে এক কথায় আলগোছে জানালার বাইরে বের করে এনে তক্ষুনি ফেলে দিল মাথার ওপরে থাকা কালো হুডিটা। মুখদর্শন স্পষ্ট হলো যুবকের, কেমন চাপার রাগ নিয়ে বলল, কেন সার্ভার্ট, কি ক্ষতি এতে? তুমি কেন বুঝতে পারছো না এ কাজ করতে পারলে শুধু তুমি নয়, বেঁচে যাবে আরও অনেকগুলো তরতাজা প্রাণ। সপ্তদশী মানতে নারাজ এহেন বাক্য। চোখ মুখে একরাশ আগুন লেপটে অগ্নিদৃষ্টিতে তাকালেও কমান্ডার মায়াঙ্কের পানে। কণ্ঠে ঝাঁজ ঠেলে ফের ওড়ালো, মানব হৃদয় কাচের চাইতেও বেশি ভঙ্গুর কমান্ডার। আফসোস শুধু একটাই, কাজ ভাঙলে থেকে যায় দাগ, আর হৃদয় ভাঙলে উবে যায় বেঁচে থাকার স্বাদ। আমি কারো আবেগ অনুভূতি নিয়ে খেলতে পারবো না। সহসা কপাল খোঁচালো মায়াঙ্ক, চোখ দুটো কুঁচকে গেল চাপা ক্ষোভে, দাঁত কপাটি নীরবে পিষে গেল একে অপরের সনে। সে কেমন গম্ভীর কণ্ঠে আওড়ালো, কিসের আবেগ, কিসের অনুভূতি? যার নাম মনস্টার, সে প্রতিটা কর্মকাণ্ড একটা নরপিশাচের মতো, তার আবার অনুভূতি কিসের? তার হৃদয়টা আস্ত কংক্রিটের তৈরি সানবার্ড, সেথায় সিলমোহর মারা। সে শুধু বোঝে মানুষ মারতে, এমন একটা নির্দয় থোড়াই হৃদয় থাকে। সপ্তদশী তাচ্ছিল্যে হাসি টানল ঠোঁটের কোণে, মাথাটা নুয়ে নিল আলগোছে। ছলছল দৃষ্টিযুগল বাড়ল আড়াল করে ভঙ্গুর কণ্ঠে থেমে থেমে বলল, হোক সে নির্দয়, তবুও দ্য শ্যাডো মনস্টার দিন শেষে একটা মানুষ, যার বুকের খাঁচায় এখনও হৃদয় নামক স্পন্দিত যন্ত্র উপস্থিত। হতবাক মায়াঙ্ক, মেয়েটার কথার টোন অন্যরকম শোনাচ্ছে। যুবক ব্যস্ত হলো তক্ষুনি, পারছে না জানালা ভেঙে ঘরে ঢুকে পড়তে। সে ফের বলে ওঠে, তাতে কি, তুমি হয়তো ভুলে গেছো সানবার্ড, রাক্ষসের দোরগোড়ায় নীতিবাক্য মানায় না। মাহি কান তুলল না সে কথা। মেয়েটা আজ পুরো বড় গম্ভীর, দুহাত আলগোছে বাঁধল বুকের সনে, নিজ বাক্যে অটল থেকে ঝরঝরে কণ্ঠে শুধালো, সরি মিস্টার, বাট আই ক্যান্ট ডু দিস। বলেই মাহি ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো চলে যেতে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মায়াঙ্কের ভঙ্গুর কণ্ঠ, তুমি নীতির কথা বলছো, অথচ একটাবার অন্যের কথা ভাবলে না সানবার্ড? এই প্যালেসে তুমি সহ আরও সহস্রাধিক মানুষ রয়েছে যারা পরিবার হারা। তাদের পরিবারও হয়তো তোমার পরিবারের মতো অপেক্ষায় আছে। তোমার কি একটুও খারাপ লাগছে না ওদের জন্য?
সহসা থমকায় মাহি। নরম দিলে আচমকা মোচড় দিয়ে ওঠে তার। মস্তিষ্ক হলো নড়বড়ে। পরিবারের কথা উঠতেই সপ্তদশী বোধ হারালো নিজের। নীরবে ঝরালো অশ্রু। কাঁপা কাঁপা বদনে ঘুরে দাঁড়িয়ে মোটা কণ্ঠে বলল, আমিও চাই ওরা মুক্ত হোক, কিন্তু কারো আবেগের সাথে খেলা করার মতো অপরাধ আমি করতে পারবো না কমান্ডার। আপনি আমায় অন্য রাস্তা বলুন। কিয়ৎক্ষণ চুপ রইল মায়াঙ্ক। গম্ভীর দৃষ্টিতে পরখ করল সপ্তদশীকে। অতঃপর বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে বলল, ঠিক আছে, অভিনয় করতে হবে না, কিন্তু অন্য একটা কাজ করতে হবে। এ প্যালেসে একটা সুপ্ত পদ আছে যা মনস্টার ছাড়া কেউ জানে না। তুমি যেভাবেই হোক সে পথ খুঁজে বের করবে। আর এই পথ খোঁজার একমাত্র রাস্তা হচ্ছে মনস্টারের পেইন হাউস। এবার বলো সানবার্ড, তুমি কি পারবে আমাকে এ তথ্য এনে দিতে? একবার এটা জেনে গেলে শুধু তুমি নাও, সবাইকে উদ্ধার করতে পারবো আমি। সপ্তদশী এক মনে শুনল সব। নিষ্পলক দৃষ্টিতে এতক্ষণ পলক ফেললো তার। সে খানিক সময় নিয়ে ভাবলো কিছু একটা। নরম মনে বোধ জাগলো সকলকে উদ্ধার করার উদ্বেগ। মেয়েটার ওপর নিজ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমি এ খবর এনে দিব। কিন্তু মায়াঙ্ক ফ্রুগোটায় সহসা পাল্টা প্রশ্ন ছুড়ে বলে ওঠে, কিন্তু এসবে বিষ্টের কোনো ক্ষতি হবে না তো? চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না, যদি অতি দ্রুত গল্প পেতে চান। ধন্যবাদ।